একদিন রাতে আমার ঘুম ভাঙা যায়। আমি একটু ওয়াশরুমে যাওয়ার সময় দেখি আমার আম্মু আর আমার হাজবেন্ড ঘনিষ্ঠ অবস্থা, তারা দুজন। আমার যখন 3 বছর বয়স তখন আমার বাবা তার বন্ধুর হাতে আমার আম্মুকে আর আমাকে তুলে দিয়ে যায়। কারণ আমার বাবা দুটা বিয়ে করছিল, তো দুই বউ ম্যানেজ করতে পারতেছিল না। আমার বাবার বন্ধু, আমি তাকে কাকা ডাকতাম। তো আমার 3 বছর বয়স থেকে আমার বাবার বন্ধু আমারে আর আমার আম্মুরে বড় করে। বন্ধু বিয়ে করে নাই, জাস্ট আমার বাবা দায়িত্ব দিয়ে গেছে যে আমার বউ আমার মেয়েকে দেখাশোনা করিস, সেই দায়িত্ব আর কি পালন করতেছে। এখন বড় হচ্ছি, ভালোভাবে সবকিছু চলতেছে। আমার আম্মু আর আমার বাবার বন্ধুর একটা সময় তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। তাদের ভিতরে আর একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায়, দুজন দুজনকে প্রচুর ভালোবাসে। মানে তারা একসাথে বসবাস করতে করতে তারা দুজন দুজনকে ভালোবাসে পড়ে, বুঝছেন? ভালোবাসা পড়ার পর তারা দুজন দুজনের কাছাকাছি আসে, আসার পরে তাদের বাচ্চাও আসে। কিন্তু সমাজের ভয়ে বাচ্চা তারা রাখতে পারে না, বাচ্চা অ্যাবর্ট করাবে। তারপরে আমার যখন 11 বছর বয়স তখন আর কি তারা এভাবে সম্পর্ক করতে করতে একটা সময় তাদের মনে হয়েছে, আমার মা আমার কাকার মনে হয়েছে যে এভাবে অবৈধ সম্পর্ক চালানো যায় না, তাদের বিয়ে করা উচিত। তো তারা সিদ্ধান্ত নিলে বিয়ে করবে। তো আমার কাকার মা মানে না যে একটা মেয়ে আছে, আবার আমার মা আমার কাকার থেকে 5 বছরের সিনিয়র, বিয়েটা দিবে না এরা, এরা বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়, মানে না। তারপর কি আমার কাকা আমার আম্মুকে ভালোভাবে বুঝায় যে দেখো, আমি যদি তোমার মেয়েকে বিয়ে করি, তুমিও আমার কাছে থাকবে, তোমার মেয়েও আমার কাছে থাকবে, এটাই করা উচিত। অনেক বুঝায়, কিন্তু প্রথম প্রথম আমার মা রাজি হয় না। পরে কাকাকে পাওয়ার লোভে আমার মাও রাজি হয়ে যায়। পরে আমার আম্মু আমাকে বলে যে সে খুব অসুস্থ। আমিও জানতাম সে অনেকটা অসুস্থ, সে বাঁচবে না, সে আমার বিয়ে দেখে যেতে চায়। তখন আমাকে আমার আম্মু বুঝায়। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে বিয়ে দাও। তখন আমি বিয়ে মানে কি ভাইয়া বুঝতাম কি, পুতুল খেলা। আমরা যেভাবে পুতুল খেলতাম ওইভাবে পুতুল খেলা। পুতুলের বিয়ে দিলাম, স্বামীর বাড়ি চলে যাবো, পরের দিন সকালে ফিরে আসবো, আমি এটাই ভাবতাম। আমার আম্মু আমাকে বুঝায়, টাকার সাথে আমাকে বিয়ে দেয়। বিয়ের দিন রাতেই আমার মন ভাঙা যায় যে আমি যারা কাকা বলে বড় হয়েছি সে কিভাবে আমার হাজবেন্ড হয়। আমি মানতে পারতাম না। এভাবে বিয়ে 6 মাস আমার হাজবেন্ড আমার কাছে আসেনি, কারণ জানে আমি খুব ছোট একটা মেয়ে। আমি স্কুলে পড়ালেখা করি আর তারা তাদের মতো সম্পর্ক আগায় যায়। 6 মাসে সে আমার খুব ভালো যত্ন করতো, বিয়ের আগে যেভাবে করতো বিয়ের পরও ঠিক সেভাবে যত্ন করতো। আমার এই মেয়ের মতোই আদর করতো, আমি যে তার স্ত্রী কোনো চেঞ্জ হয়নি। আমি আমার আম্মু আমার হাজবেন্ড একই বাসায় থাকতাম, কারণ আমার আম্মুর কেউ ছিল না, তাই আমার আম্মুর দায়িত্ব আমার হাজবেন্ডও নেয়। সেটা তো তাদের একটা প্ল্যান ছিল। মানে আমি ছিলাম তাদের একটা সাইনবোর্ড, কারণ আমার সাইনবোর্ডটা ইউজ করে তারা তাদের কুকর্ম চালায় গেছে। তারপর 6 মাস পরে আমার শাশুড়ি আসে, আসার পরে আমার হাজবেন্ডকে চাপ দেয় যে বিয়ে করছেন, একটা বাচ্চা কাচ্চার মুখ দেখতে চায়। তখন আমার আম্মুর সাথে আমার কাকা পরামর্শ করে যে আমি যদি ওর কাছে না যাই তবে তোর কখনো বাচ্চা হবে না, তুমি যদি না বুঝো কে বুঝবে। আমার আম্মু মানে না, যে না, আমি আমার মেয়েকে বিয়ে দিছি ঠিক আছে সাইনবোর্ড হিসাবে, কিন্তু আমি চাই না আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক হোক, আমি এটা মানতে পারবো না। আর কি আমার আম্মুরে বুঝাইছে অনেক, বুঝানোর পর আমার হাজবেন্ড আমার আম্মুর রাজি করার পর আমার কাছে আসে। আসার পর সে স্বামীর অধিকার চায়, আমি তো তাকে দিলাম। তারপরে মনে করেন আমার হাজবেন্ড আমার থেকে সে স্বামীর অধিকার পায় নাই, সে আমার অনেক মারধর করে। মারধর করার পর এইভাবে 7-8 দিন যায়, 7-8 দিন সে একই কাজ করছে। 7-8 দিন সে আমার কাছে আসে স্বামীর অধিকার চাই, বাট আমি দিই নাই। তখন সে ভাবে কি যে হয়তো আমার ভিতরে শারীরিক কোনো সমস্যা আছে। তো যে ভাবা সে কাজ, সে আমার ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারে যে আমার অল বডি চেক আপ করে যে আমার কোনো শারীরিক সমস্যা আছে কিনা। ডাক্তারের সপ্তাহে সাজেশন দেয় যে আমার বয়স অল্প, আর আমার থেকে উনার বয়স অনেক দ্বিগুণ। আমার থেকে আমার হাজবেন্ডের বয়স প্রায় 25 বছরের বড়। ডাক্তার বললো যে আমার বয়স অল্প, এখনো আমার সেই বয়সটা হয় নাই স্বামী বুঝার মতো, আমার সময় দিতে হবে। তো উনি ডাক্তারের কথা মানতে নারাজ। উনি তখন ডাক্তারের সাথে পরামর্শ করে উনি পাওয়ারের ওষুধ আনে, যে ওষুধ খাওয়াইলে হয়তো বা ওনার কিছু করা লাগবে না, নিজের ইচ্ছে আমি ওনার কাছে যাব, এরকম একটা ওষুধ আনে আমার জন্য। তারপর উনি আমারে প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাওয়াইতো, হচ্ছে আমার ভিটামিনের ওষুধ কইলা এই দুধের সাথে ওষুধ খাওয়াই দিত। খাওয়ানোর পরে আমার সাথে কি হইতো ভাই আমি জানতাম না। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমার সারা শরীর ব্যথা, আমি অনুভব করতাম না, খুব কি হয়েছে না হয়েছে বুঝতাম না। এভাবে 1 মাসের মতো যায়। তারপর কি পাশের ঘরে এক ভাবি ছিল, ওই ভাবিরে বলি যে আমার হাজবেন্ড আমার না প্রতিদিন একটা ভিটামিন ওষুধ খাওয়ায়, খাওয়ানোর পরে এরকম এরকম আমার ভিতরে এরকম এরকম হয়। তখন ওই ভাবি বললো দেখো, যেহেতু তোমার ওই ওষুধ থেকে এরকম হইতেছে তাহলে তুমি ওষুধটা খাওয়া বন্ধ করে দাও, ওষুধ খাইও না। তো ভাবির কথা শুনে আমি ওর ওষুধ খাই নাই। ওই দিন রাতে খাই নাই, পরে দেখি কি ওই দিন রাতে সে আমার কাছে আসতেছে। পরে আমি রাগারাগি করি যে আপনি আমার কাছে আসতেছেন কেন, আপনি তো জানেন আমার ভাল লাগে না, এসব আমার পছন্দ না। তো ওই দিন রাতে সে আমার মারে অনেক, বিয়ে করছি আমার স্বামীর অধিকার আছে না, আমি তো থেকে স্বামীর অধিকার নিব না।
আমি বলি আপনি বিয়ে করছেন ভালো করতো, আমার একটু সময় দেন, আমি বুঝি। পরে মাইর খাই, আমি আমার আম্মুর কাছে যাই। পরে আম্মু আমার বুঝায়। তখন তো আমি আম্মুর খুব ভালো জানি। আচ্ছা ঠিক আছে, পরে ভাবিরাও বুঝাই যে বিয়ে করলে এরকম এরকম স্বামী সংসার করতে হয়। পরে আমি আর কি মাইনা নিছি, যাক যা হয়েছে হয়েছে। এভাবে স্বাভাবিক সংসার চলে। মেনে নেওয়ার পর থেকে সবকিছু স্বাভাবিক চলতেছে। পরে আমার 15 বছর বয়স, ওই সময় আমি আর কি প্রেগনেন্ট। মানে আমি যখন আমার 3 মাসের প্রেগনেন্সি চলে, তখন একদিন রাতে আমার ঘুম ভাঙ্গা যায়। আমি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য উঠি, উঠার পরে মানে আমার রুম পার হয়ে আমার আম্মু রুম দিয়ে পরে ওয়াশরুমে যেতে হয়। তো আমি যাওয়ার সময় দেখি আমার আম্মু আর আমার হাজবেন্ড খুব জঘন্য অবস্থায়, ঘনিষ্ঠ অবস্থা তারা দুজন। ওইটা দেখার পরে আমি এখন চুপ হয়ে গেছি, আমি আর কোনো কথা বলি নাই, কোনো সাউন্ড নাই, কোনো কিছু না। পরে কি ভাইয়া, আমি এই বিষয়টা আর কারোর সাথে শেয়ার করি না, নিজের মধ্যে রাখা দিই। এর 2 দিন পরে আবারও সেম আমি এরকম ঘটনা দেখছি। পরে আমি আমার আম্মুর প্রশ্ন করি যে আম্মু, তোমার কি আমার হাজবেন্ডের সাথে কোনো সম্পর্ক আছে? আমার আম্মু অস্বীকার, না হাজবেন্ডের সাথে তার কোনো সম্পর্ক নাই, আমি ভুল ভাবতাছি, এমন কিছু। ওদিন রাত থেকে বুঝতে পারলাম যে এদের মধ্যে একটা সম্পর্ক ছিল, আমার হাজবেন্ড আর আমার মার মধ্যে। কিন্তু আমার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না দেখে আমি মাইনা নিলাম যে থাক, যা হইতাছে হইতা, আমি যাবো কোথায়? মানা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তারপরে কি আমার মেয়ে হলো। আমার মেয়ে হওয়ার পরে আমার মা আমার বুকের থেকে আমার মেয়েরে কাইড়া নেয়, কারণ তার ভালোবাসার সন্তান। আমার মেয়ের কখনো আমার কাছে আসতে দিত না। যখন আমার মেয়ের বুকের দুধের প্রয়োজন হতো তখনই আমার মেয়েরা আমার কাছে দিত, এছাড়া দিত না আর কি। এইভাবে আমার শারীরিক চাপ, তখন মানসিক চাপ ওরা দুজন মিলে দিত। আমি না কারোর সাথে শেয়ার করতে পারতাম। মান সম্মানের ব্যাপার, না আমি এই ব্যাপারটা নিজের মধ্যে রাখতে পারতাম। আমি ভাইঙ্গা পড়তাম, কি করবো, কোথায় যাম? আমি কোনো ঠিকানা ছিল না, আমি বাইরে যখন চিনি না, আমি কি করবো? আমার বাবাও নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি কার সাথে করি? কারণ আমার শ্বশুর বাড়ি সবাই এদের ব্যাপারে সবটাই জানতো। আমার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ ছিল না ভাইয়া। এভাবে চলতে থাকে। যখন আমার মেয়ের 3 বছর বয়স, তখন আমি সিদ্ধান্ত জানাই যে আমি এখানে থাকবো না, আমি রিলেশন করি, আমি একটা ছেলের পছন্দ করি, আমি বিয়ে করতে চাই। এমন কিছু ছিলই না। আমি আমার হাজবেন্ড থেকে মুক্তি পাওয়ার জন্য আমার হাজবেন্ডকে বলছি যে আমি অনলাইনে একজনের সাথে রিলেশনে আছি, আমি এই সংসার করতে চাই না, আমি তার সাথে যেতে চাই। এমনকি সে মালয়েশিয়ান প্রবাসী। তখন আমার হাজবেন্ড আমার ওই বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চাইতাছে। এখন আমি কি করবো? কোনো কিছু উপায় পাইতাছি না। পরে আমি বাধ্য হয়ে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সে বাড়িয়ালির সাথে আমি গোপনে সবটা শেয়ার করি। বাড়িয়ালিরে বলার পরে বাড়িয়ালি ব্যাপারটা বুঝে, বুঝার পরে বাড়িয়ালির ভাইয়া ছিল, ওই ভাইয়েরে বলে ব্যাপারটা। তখন ওর ভাইয়ে আবার আমার হাজবেন্ডের সাথে কথা বলে যে হ্যাঁ, আমরা দুজনে আজ 2 বছর ধরে রিলেশনে আছি, ওরে আমি বিয়ে করবো, আমি সবটাই জানি, আপনি ওরা ডিভোর্স দেন। তার মানে আমাদের বাড়িয়ালির ভাই মালয়েশিয়ান প্রবাসী সাইজে সে আর কি এই বয়ানটা দেয়। এবার সে ডিভোর্স দিব না, আমার শ্বশুর বাড়ির লোকেরা মানে না। পরে আমি নিজেই ডিভোর্স দিয়ে দিই যে আমি এখান থেকে মুক্তি চাই। ডিভোর্স দিয়ে দেওয়ার পরে সে এবার বলতেছে যে মেয়ে সে নিবো। আমি কই না, আমার মেয়ে আমি দিব না, আমার মেয়ে আমার কাছেই রাখবো। ডিভোর্সের পর আমার হাজবেন্ড চলে যায়, মা আমার সাথেই থেকে যায়। কারণ আমার হাজবেন্ডের পরিবার তো আর আমার মাকে নিব না, কি পরিচয় নিব? সমাজ কি বলবে যে বউ ছাইরা চলে গেছে, শাশুড়ি রেখে দিছে। তারপর আমার মা আমার কাছেই থাকবো। আমার ডিভোর্সের 1 মাস পর আমার মা বুঝতে পারে যে আমি সবটাই মিথ্যে বলছি, আমার এমন কোনো সম্পর্ক ছিল না। আমার মামা তখন বুঝায়, দেখো তুমি শুধু শুধু সন্দেহ করছো, এমন কিছু হয় নাই আমাদের মধ্যে, তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। পরে আমি বলতেছি না, আমি যার কাছ থেকে একবার ফিরে আসছি আমি তার কাছে যেতে চাই না। ওইটা আমার স্বামী ও রাস্তাঘাট আমার বিরক্ত করতে থাকে যে দেখো যা হয়েছে হয়েছে, রাগের মাথায় তুমিও ডিভোর্স দিছো, আমিও দিছি, চলো আমরা আবার মিলে যাই। আমি রাজি হই না। পরে আমার মা আমার পায়ে ধরে যে তুই রাজি হয়ে যা, আমি তোর সংসারটা এভাবে নষ্ট করতে চাই না, আমি প্রয়োজনে আলাদা থাকবো, তুই রাজি হয়ে যা। আগের স্বামীর কাছে যাওয়ার জন্য আর কি আশেপাশের লোক দিয়ে আমার বুঝাইতেছিল যে আমি যেন আগের স্বামীর কাছে ফিরা যাই। পরে আশেপাশে মানুষ আমার বুঝাইতেছে। কিন্তু এখন আমি চিন্তা করি ভাই, একটা সময় তো আমার মেয়ে বড় হবে, বড় হওয়ার পর তো সব জানতে পারবে, সে তো তার বাবারে ভালোবাসতে পারবে না, সে তো তার বাবারে ঘৃণা করবে। তো আমি চাইতেছিলাম না আমার মেয়ে তার নানিরে ঘৃণা করুক, বা তার বাবারে ঘৃণা করুক, বা তার মারে ঘৃণা করুক, আমি সেটা চাইতেছি না। আমি চাইতেছি আমার মেয়ে বড় হোক, জানুক যে তার মার সাথে তার বাবার সম্পর্ক মিলতেছিল না, তাই আমার মা আর আমার বাবা আলাদা হয়ে গেছে। আমি চাইতেছিলাম না আমার সন্তানের উপর সেই জোরটা পড়ুক। এখন ভাই আমার কাছে বিয়ের অনেকই অফার আছে, কিন্তু ভাইয়া আমি যে বিয়ে করব, আমার সন্তানের কেউ সেভাবে মাইনা নেব না। সব ছেলেরাই বলে যে তোমার বাচ্চারে আমি মাইনা নেব, কিন্তু ভাইয়া 1 বছর 2 বছর, কিন্তু পরের বছরে দেখা গেছে তারও একটা সন্তান লাগবে, সে চাপ দিব যে আমার একটা বাচ্চা লাগবে। যখন তার সন্তান হইব তখন আমার সন্তানটারে সে মাইনা নিব না, তখন আমার সন্তানটার জীবনটা শেষ হয়ে যাব। এখন ভাই কষ্ট মষ্ট করে আমি আমার সন্তান নিয়ে, আর মা তো ভাই যতই খারাপ হোক জন্মদাত্রী মা তো, তারও তো যাওয়ার কোনো জায়গা নাই। যে আমার সাথে যাই করুক, আমি আল্লাহর উপর বিচার দিয়ে রাখছি, সে আমার সাথে যাই করুক, আমি তো মনে করেন তারে ফালায় দিতে পারতেছি না, সে যতই অন্যায় করুক।
এখন ভাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করার একটাই কারণ, যেন আমি যে ভুলগুলো করছি শক্ত হইতে পারতেছিলাম না, আমি আমার মারে আমি ফালাইতে পারতেছি না, আমার সন্তানের ফালাই আমি নিজের জীবনটা শুরু করতে পারতেছি না, এই যে জীবনটা শেষ করতেছি সন্তানের মুখের দিকে তাকায়। দেখা গেছে আমার শরীর তেমন বেশি ভালো না, বিভিন্ন রকমের সমস্যা। আমি যদি মারাও যাই একটা সময় যেন আমার মেয়ে বুঝতে পারে যে আমার মা তার জন্য কি কি আত্মত্যাগ করছে, যেন আমার মেয়ে বুঝে বড় হলে আমার জীবনে যে ভুলগুলো হয়েছে আমার মেয়ে যেন সে ভুলের থেকে শিখতে পারে। আমি বর্তমানে একাই আছি আমার মাকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে। আমার মার ব্যাকগ্রাউন্ডটা প্রচুর খারাপ, কিন্তু আমি তারপর মাইনা নিছি সবকিছুই। এখনো আমি বলি যে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি ভাইয়া, আল্লাহর বিচার আল্লাহ ধীরে ধীরে করবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার পরীক্ষা দিতেছো, ভালো কথা ধৈর্যটা বাড়ায় দিও, আমি যেন নামের ভুল বশকটা করি না। আমার একটা বাচ্চা আছে ভাই, আমার মেয়েটা খুব সুন্দর, মাশাআল্লাহ দিল্লাহ, আল্লাহ পরিপাটি বানাইছে। আমি চাই আমার মেয়েটা ভালোভাবে বড় হোক, সবকিছু বুঝুক। আমি চাই না আমার মেয়ের জীবনটা আমার মতো নষ্ট হোক। আমার ভাই অনেক স্বপ্ন ছিল জানেন, আমি একটা ভালো ডাক্তার হবো পড়ালেখা কইরা। আমার খুব স্বপ্ন ছিল, আমার লেখাপড়া খুব ভালো ছিল ভাই। আমার স্যারেরা কত ফ্রিতে প্রাইভেট পড়াইছে, টাকাও নেয় নাই, সবাই অনেক ভালোবাসতো আমাদের। কিন্তু আমি তো জীবনে কিছু করতে পারলাম না। আমি কোনো বিয়ে সিদ্ধান্ত নিতেছি না, কারণ আমার বাচ্চা জীবন নষ্ট হয়ে যাবে ভাই। আমি বিয়ে করলে কোনো ছেলে আমার বাচ্চাকে মানবে না। আমি চাই না আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট হোক, আমি চাই আমার মেয়ে ভালোভাবে বড় হোক। আমি দোয়া করি আল্লাহর কাছে আমার সাথে যা অন্যায় হয়েছে কারের সাথে যেন না হোক, এমনকি আমার শত্রু শত না ভাই। কোন মা নিজের স্বার্থের জন্য এমনটা করতে পারে ভাই? আমি আমি একটা প্রমাণ ভাই। আমি আর কি বলবো বলেন, আমিও তো একটা মা। কই আমার আবার বয়স শুরু মাত্র 22 বছর, আমার তো আরো বয়স পড়ে আছে। আমার জন্য তো অনেক ছেলে অপেক্ষা করতেছে, কই নিজের স্বার্থের জন্য তাকায় তো আমি নিজের সন্তানের সুখে বলি দিলাম না। আমার মা নিজের স্বার্থের দিকে তাকাইয়া আমার সে খালি ব্যবহারই করলো প্রয়োজনে, এখনো সে চাইতাছে আমার ব্যবহার করতে। ভাই ভাবলেও অবাক লাগে। আমি চাইলেই পারি আমার মারে আমার সন্তানেরে ফালাইয়া নিজের জীবন গুছাইতে। কই নিজের সন্তানের মুখের দিকে তাকাইলে তো মন চায় না যে নিজের জীবনটা গুছাই। কারণ ভাই আমার মেয়েটা কিভাবে না কিভাবে বড় হয়, এখনো সমাজ ভালো না, তাই নিজের দিক না ভাই আমি আমার মেয়ের দিকটা ভাবতেছি। ভাইয়া আমি তো একজন মা, আমি আমার সন্তানের দিকে তাকায় দুনিয়ার সব সুখ বিসর্জন দিয়ে দিয়েছি। আমার মা কিভাবে পারলো কোন? আমার মা পারতো না আমার নিয়ে একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করতে? সে তো নিজের স্বার্থের জন্য আমার জীবনটা ধ্বংস করে দিল ভাইয়া। আমি তো আমার মারে এখনো ফালাই নাই, সে এত অন্যায় করার পর আমি তো এখনো তারে আমার কাছে রেখে দিছি। মা আমি তোমার বলতেছি, আমারে যদি তুমি এভাবে ইউজই করতে না, তাহলে তোমার জন্মের পরে আমার মাইরা বলা উচিত ছিল। আমি তোমার কোন শত্রু ছিলাম, তুমি কেন আমার জীবনটা এমন করলো? তোমার যদি এত সমস্যা ছিল, তুমি আমার জন্মের পরে আমার এতিমখানায় দিয়ে দিতা, বা কিছু খাওয়া মায়েরা ফেলতা, নিজের জীবন তুমি নিজের মতো গুছাইতা। এইভাবে আমার বড় করার উচিতই ছিল না। আমার জীবনটা তুমি কেন এভাবে নষ্ট করে দিলাম মা? আমি চাই না ভাই আমার মতো কোনো মেয়ের জীবনে নষ্ট। আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি, আমার মতো মা যেন আল্লাহ কারোরে না দেখবে। আমি জানি ভাই আমি কতটা কষ্ট আছি ভাই, আমি এসব কথা কাউকে বলতেও পারতেছি না। এগুলা বলার মতো কথাও না ভাই, আমি কারে বলবো বলেন?